সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্সের 11 নম্বর ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। এর আগে 10 নম্বর ভিডিও অবধি আমরা পিএন ডায়োড সম্বন্ধে যাবতীয় আলোচনা সেরে এসেছি। আজকের ভিডিওতে আমরা মডার্ন ডে ইলেকট্রনিক্সের ব্যবহৃত সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা ডিভাইস নিয়ে কথা বলবো। বর্তমানে আমরা যে সমস্ত ইলেকট্রনিক ডিভাইসগুলো ইউজ করি তার মধ্যে সবচেয়ে পপুলার মোবাইল আর কম্পিউটার। তো সেই মোবাইল আর কম্পিউটারের মধ্যে বর্তমানে মাদারবোর্ড বলে একটা জিনিস ইউজ করা হয়, যেটা তোমরা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছ। এর মধ্যে পুরো সিস্টেমটা কিভাবে রান করবে তার পুরো ইনফরমেশনটা সার্কিট কম্পোনেন্টের থ্রু দিয়ে এর মধ্যে প্রোগ্রাম করা থাকে। তো সেই সার্কিট কম্পোনেন্টগুলোর মধ্যে তোমরা অনেক কিছু দেখতে পাবে, যেমন এখানে ক্যাপাসিটার দেখতে পাচ্ছ, এছাড়াও ছোট ছোট রেজিস্টার দেখতে পাবে, এছাড়াও তোমরা দেখতে পাবে কতগুলো কালো কালো এরকম চিপের মতো জিনিস। সেইগুলোই হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট। এই ইন্টিগ্রেটেড সার্কিটের মধ্যে প্রথম থেকেই সার্কিট এমনভাবে তৈরি করা থাকে যেগুলো যোগ গুণ ভাগ এরকম বেসিক অ্যালজেব্রা থেকে শুরু করে বর্তমানে যত বড় বড় প্রোগ্রামিং সেই সমস্ত জিনিসপত্র করতে পারে এরা। তো আজকের ভিডিওতে আমরা এই ইন্টিগ্রেটেড সার্কিটগুলো কোন বেসিক এলিমেন্ট দিয়ে তৈরি সেটা নিয়ে কথা বলবো। তার নাম ট্রানজিস্টর। স্ক্রিনে আমি কত রকম টাইপের ট্রানজিস্টর দেখিয়ে রেখেছি, তো সেগুলো কি কিভাবে কাজ করে সেই নিয়েই ভিডিও এবার এগোবে। এরপরে ওই নিয়ে আমরা একটা সিরিজ কন্টিনিউ করব। ট্রানজিস্টর কথাটা এসছে ট্রান্সফার অফ রেজিস্টার এই নামটা থেকে। নাম থেকেই বুঝতে পারছো রেজিস্টার ট্রান্সফার হচ্ছে। তার মানে কি, ট্রানজিস্টরের দুটো সেকশন থাকে, একটা ইনপুট সেকশন একটা আউটপুট সেকশন। ইনপুট সেকশন থেকে আউটপুট সেকশনের দিকে রেজিস্ট্যান্স ট্রান্সফার করছে, এরকম একটা কনসেপ্ট তৈরি করব আমরা। দেখতেই পাবো সত্যি এরকমটা হচ্ছে। তো সেটা বোঝার আগে ট্রানজিস্টর ক ভাগে বিভক্ত তার ক্লাসিফিকেশনটা একটু দেখে নেওয়া যাক। তাহলে আমি স্ক্রিনে লিখছি ট্রানজিস্টর। ট্রানজিস্টরকে মেনলি দু ভাগে ভাগ করা হয়। তার একটা ভাগের নাম বিজেটি, পুরো নাম বাইপোলার জাংশন ট্রানজিস্টর। আরেকটা নাম FET, ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর। বাইপোলার জাংশন ট্রানজিস্টর নিয়ে আমরা এবার কথা বলবো। কেননা আমি ট্রানজিস্টরের যে ভিডিও সিরিজটা বানাচ্ছি মেনলি ক্লাস 12-এর স্টুডেন্টদের কথা মাথায় রেখে। আমাদের সিলেবাসে শুধু বিজেটিটাই আছে, FET কলেজ লেভেলে গ্র্যাজুয়েশন লেভেলে পড়ানো হয়। বিজেটি নামের মধ্যেই দেখতে পাচ্ছ বাইপোলার জাংশন, তার মানে এখানে জাংশন আছে দুটো। নর্মাল পিএন ডায়োডের ক্ষেত্রে আমরা দেখেছিলাম একটা দিকে পি সাইড একটা দিকে এন সাইড, মাঝখানে জাংশন ছিল একটাই। এইখানে তার মানে দুটো জাংশন জেনারেট করবে। দুটো জাংশন যদি তৈরি করতে হয় তার মানে সেকশন নিশ্চয়ই কটা থাকবে, তিনটে। সেই তিনটে সেকশন নিয়ে এবার কোন সেকশনে কীরকম টাইপ সেমিকন্ডাক্টর থাকবে সেই অনুযায়ী বিজেটিকে আবার দুভাগে ভাগ করা হয়, যার মধ্যে একটা টাইপকে বলা হয় NPN, আরেকটা টাইপ হয় PNP। NPN সেকশন থেকে দেখতে পাই আমরা যে বিজেটির তিনটে সেকশনের মধ্যে দুদিকের সেকশন থাকে এন টাইপ আর মাঝেরটা হয় পি টাইপ। পিএনপির ক্ষেত্রে তাহলে বুঝতেই পারছো সাইডের দুটো সেকশন হবে পি টাইপ আর মাঝে থাকবে এন টাইপ। তো এরকম তৈরি করা হয় কিভাবে, দুটো এন টাইপ সেমিকন্ডাক্টর নিয়ে একটা পি টাইপ সেমিকন্ডাক্টরকে এখানে স্যান্ডউইচ করা হয়েছে। স্যান্ডউইচ কথাটা আরও ডিটেলে বলতে গেলে ফিউজ করা হয়েছে। আমি ফিউজ জিনিসটা আগেও তোমাদেরকে বলে দিয়েছিলাম। এমনভাবে সেমিকন্ডাক্টর দুটোকে জোড়া লাগাতে হবে যাতে এদের মধ্যে ক্যারিয়ার যাতায়াত করতে পারে, ইলেকট্রন হোল যাতায়াত করতে পারে। ঠিক তেমনটাই এই ক্ষেত্রেও করা হয়েছে, দুটো পি টাইপ সেমিকন্ডাক্টর নিয়ে একটা এন টাইপকে ফিউজ করা হয়েছে দুদিক থেকে। তো এই যে তিনটে সেকশন, এই তিনটে সেকশন থেকে তিনটে টার্মিনাল ওয়্যার বেরোয়। এই তিনটে সেকশনের নাম আছে। মিডিলে যে সেকশনটা থাকে তাকে বলা হয় বেস, বাংলায় বলা হয় ভূমি। সাইডের দুটো সেকশনের মধ্যে একটা সেকশন হয় এমিটার, বাংলায় বলা হয় নিঃসারক। আরেক দিকটাকে বলা হয় কালেক্টর, বাংলায় বলা হয় সংগ্রাহক। তাহলে এখানেও এমিটার, বেস, কালেক্টর। চেনার উপায় দেখতে গেলে বলতে হবে মিডিলে যেটা থাকবে সেটাই হচ্ছে বেস, কিন্তু দুদিকে যে টাইপটা সেটা তো সেম টাইপ। তাহলে তার মধ্যে কোনটা এমিটার হবে কোনটা কালেক্টর হবে আমরা বুঝবো কি করে? বোঝার জন্য তোমাকে একটা ইনফরমেশন আগে থেকে জেনে রাখতে হবে, সেটা হচ্ছে
এই যে তিনটে রিজিয়ন আমি দেখতে পাচ্ছি এন, পি আর এন, তিনজনকে কিন্তু সেম অ্যামাউন্টে ডোপিং করা হয় না। ডোপিং এর দিক থেকে দেখতে গেলে সবচেয়ে বেশি ডোপ করা হয় এমিটার সেকশনটাকে, তারপরে থাকে কালেক্টর, এবং সবচেয়ে লাইটলি ডোপড সেকশন হচ্ছে বেস। আবার উইডথের দিক থেকে দেখতে গেলে, মানে চওড়ার দিক থেকে দেখতে গেলেও কিন্তু তিনটে সেকশন সমান নয়। উইডথের বিচারে সবচেয়ে বেশি উইডথ হয় কালেক্টরের, তারপর হয় এমিটার, এবং সবচেয়ে কম উইডথ, সবচেয়ে থিন লেয়ার হয় বেস। তো এরকমটা কেন করা হয়? প্রথমে একদম বেস থেকে শুরু করে বুঝি। দেখো, এমিটার কথাটার মধ্যেই কি আছে? এমিট করা, মানে ও ইলেকট্রন বা হোল যাই হোক না কেন এমিট করবে। তাহলে যে এমিট করবে তার মধ্যে নিশ্চয়ই আগে থেকে বেশি পরিমাণে ইলেকট্রন বা হোল রাখতে হবে আমাকে। তাহলে এমিটারকে তো অবশ্যই বেশি ডোপ করতে হবে, নাহলে ও এমিট করবে কি করে, দান করবে কি করে যদি নিজের কাছেই বেশি না থাকে। তাই ডোপিংটা সবচেয়ে বেশি করা হয় এমিটারকে। এইবার আসি কালেক্টর। কালেক্টরের নামের মধ্যেই আছে ও কালেক্ট করে, সংগ্রহ করে। তাহলে এমিটার যে পরিমাণ এমিট করছে সেটাকে কালেক্টরকে সংগ্রহ করে নিজের মধ্যে রাখতে হবে। এই যে এদিকের এন সেকশনটা, তাকে তো প্রথম থেকেই কিছুটা ডোপ করেছিলাম আমি, করেই তো এন টাইপ তৈরি করেছি। সে যদি উপরন্তু আবার এমিটার থেকেও জিনিসপত্র কালেক্ট করে, তাহলে নিশ্চয়ই তার ঘরটাকে অনেক বড় ঘর বানাতে হবে। ওই জন্য উইডথের দিক থেকে কালেক্টরকে সবচেয়ে মোটা রাখা হয়। তাহলে বুঝতেই পারলে ডোপিং এর দিক থেকে এমিটারকে কেন বেশি করি আর কালেক্টরকে উইডথের দিক থেকে কেন বেশি রাখি। এবার আসা যাক বেসের কথায়। এমিটার থেকে কালেক্টরে যখন ক্যারিয়ার যাতায়াত করবে, তখন তাকে বেস হয়ে যাতায়াত করতে হবে। মানে ও জাংশনে বসে আছে, এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার সময় মাঝে দরজার কথা ভাবো। দরজায় যদি কোনো রকম অবস্ট্যাকল থাকে, বাধা থাকে, তাহলে কি এমিটার থেকে কালেক্টরে ইজিলি যাতায়াত করতে পারবে ইলেকট্রন বা হোল? পারবে না। তাই দরজাকে সবসময় ফাঁকা রাখতে হয় এবং যতটা সম্ভব সরু রাখতে হবে ওই জাংশনটাকে, যাতে ইজিলি একদিক থেকে আরেকদিকে পেনিট্রেট করতে পারে। তাই বেস রিজিয়ানে খুব লাইটলি ডোপ করতে হবে, একদম তো ডোপ না করলেও নয়, পি টাইপ বা এন টাইপ বানাতে তো তাকে হবেই। তাহলে ডোপ করব কিন্তু একদম লাইটলি, এবং তার উইডথটাকেও যতটা মিনিমাম রাখা যায় ততই ভালো পেনিট্রেশনের দিক থেকে দেখতে গেলে। তাই বেসকে ডোপিং এবং উইড দুদিক থেকেই মিনিমাম রাখা হয়। এই গেল বেসিক কনস্ট্রাকশন। এবার আসি সিম্বলিক রিপ্রেজেন্টেশনে। ট্রানজিস্টরকে যদি সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করতে হয়, তাহলে কিরকম ভাবে সেটা রিপ্রেজেন্ট করব দেখো। প্রথমে আসি এনপিএন ট্রানজিস্টরের সিম্বল থেকে। ট্রানজিস্টরের সিম্বল করার জন্য প্রথমেই আমাকে খাতায় এরকম একটা সার্কেল এঁকে রাখতে হবে। সেই সার্কেলের মধ্যে একটা এরকম স্ট্রেট লাইন টানতে হবে, আর দুটো এরকম বাঁকা লাইন টানতে হবে। এই তিনটে লাইনই তিনটে টার্মিনাল বোঝাবে, একটা বেস, একটা কালেক্টর, একটা এমিটার। তাহলে তিনটে থেকে তিনটে তার বার করতে হবে, বার করে দিলাম। মনে রাখবে মিডিলের যে লাইনটা সেইটা থেকে যে তারটা বেরোয় সেটা হচ্ছে বেস। তাহলে নিশ্চয়ই একদিক হবে কালেক্টর, আরেকটা দিক হবে এমিটার। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, কালেক্টর আর এমিটার দুজনকেই তো দেখতে একই রকম হয়ে যাবে, তাহলে পার্থক্য করব কিরকম ভাবে? এমিটারের ওপর তোমাকে একটা তীর চিহ্ন দিয়ে রাখতে হবে। এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে সেই তীর চিহ্নটা হয় বাইরের দিকে। এবার প্রশ্ন হচ্ছে কেন বাইরের দিকে তীর চিহ্ন হলো? সেইটা বোঝানোর জন্য আমি ডান দিকে আরেকবার সিম্বলটা আঁকছি। এই যে গোল সিম্বলটা, তার মিডিল রিজিয়নটাকে আমি কি বলেছি তাহলে? বেস। ওপর থেকে যেটা এসছে সেটা হচ্ছে কালেক্টর, আর নিচ থেকে যেটা এসছে সেটা হচ্ছে এমিটার। আমি কি ট্রানজিস্টর বানিয়েছি? এনপিএন। তার মানে বেস রিজিয়নে আছে পি, এদিকেও আছে এন, এদিকেও আছে এন। আমি এই গোটা এনপিএন ট্রানজিস্টরটাকে দুটো আলাদা আলাদা সেমিকন্ডাক্টর ডায়োডের কম্বিনেশন ভাবতেই পারি। তাহলে এটা যদি এনপিএন হয়, তাহলে এটা একটা এনপি ট্রানজিস্টর, এটাও একটা এনপি ট্রানজিস্টর, সরি ডায়োড। তো সেই ডায়োডগুলোর পি সেকশনটা কমন আছে, তার মানে এই দিকে ডায়োডটা এরকম ভাবে কানেক্টেড, আর এদিকটা এরকম ভাবে কানেক্টেড। আশা করি বুঝতে পারলে। এইবার সব সময় আমাকে চেষ্টা করতে হবে এমিটার থেকে যাতে এমিট করে। তাহলে এমিট তখনই করবে যখন ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে থাকবে। তার মানে ফরওয়ার্ড বায়াসে থাকলে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যায়? পি থেকে এন এর দিকে, তার মানে কারেন্টের ডিরেকশন এদিকে। দেখো সেই কারণেই এখানে তীর চিহ্নটা বাইরের দিকে দেওয়া হয়েছিল। তো এটা মনে রাখবো কিরকম ভাবে সেটাও আমি লাস্টে বলে দেব। এবার আসা যাক পিএনপির সিম্বল। সিম্বল আঁকার জন্য একই রকম ভাবে একটা সার্কেল,
তার মধ্যে একটা স্ট্রেট লাইন এবং দুটো বাঁকা লাইন, তিনটে থেকে তিনটে তার বেরোবে। সেই তিনটে তার, একটা তাহলে মিডিলেরটা হচ্ছে বেস, একটা হচ্ছে কালেক্টর, আর একটা এমিটার। তাহলে এখন কোনটা কালেক্টর কোনটা এমিটার বোঝানোর জন্য এমিটারের ওপর তীর চিহ্ন দেবো। আগের বারে তীর চিহ্নটা বাইরের দিকে ছিল, এবারে থাকবে ভেতরের দিকে। তো এরকমটা কেন হলো সেটাও আবার বুঝিয়ে দিই। ডান দিকে তাহলে এটা হচ্ছে বেস লাইন, ওপর থেকে আসছে কালেক্টর লাইন, এটা এমিটার লাইন, মাঝখানে এই পয়েন্টে জাংশন তৈরি হবে। সেটা কি রিজিয়ান? এন রিজিয়ান। এটা পি, এটা পি। তাহলে এইখানের মধ্যে যদি আমি একটা ডায়োড আঁকি, সেটা তাহলে দেখতে লাগবে এরকম। এখানেও একটা ডায়োড আঁকলে সেটাও দেখতে লাগবে এইরকম। তাহলে বুঝতেই পারছো এন জাংশনটা কমন হয়ে আছে। এখন যদি এমিটারের কারেন্টটা আমি ডিরেকশন বুঝি, কারেন্ট সবসময় ফরওয়ার্ড ডিরেকশনেই যাবে, মানে পি থেকে এন এর দিকে। তাহলে কারেন্টের ডিরেকশন কোন দিকে হবে? এই দিকে। সেই কারণেই দেখো তীর চিহ্নটা এখানে ভেতরের দিকে দেখানো হয়েছিল। তো এটা মনে রাখবো কিরকম ভাবে? মনে রাখবে NPN, মাঝে কি আছে? পি। মনে রাখবে মাঝে যেটা আছে পি পাঠায়, তার মানে তীর চিহ্ন সেখানে বাইরের দিকে থাকবে। আর এইখানে মাঝে কি আছে? এন। মনে রাখবে এন নেয়, মানে ও নেবে, ভেতরের দিকে তীর চিহ্ন থাকবে। এরকম ভাবে তোমরা মনে রাখতে পারো সিম্বলটা, তাহলে আঁকতে আর কোনো কনফিউশন হবে না। এইবার আমি চলে আসছি কিরকম ভাবে ট্রানজিস্টর কাজ করে। ট্রানজিস্টরকে কাজ করানোর জন্য আমাকে বায়াসিং তো করতেই হবে, পিএন ডায়োডকে যেরকমভাবে বায়াস করতাম। তো সেই বায়াসিং যখন আমরা করব ট্রানজিস্টরের, তাহলে তিনটে তার দেখতে পাচ্ছি এখানে। তার মধ্যে একটা সেকশনকে আমরা ইনপুট ভাববো, একটা সেকশনকে আউটপুট ভাববো। কিরকম ভাবে সেটা ভাববো? দেখো, এরকম ভাবে তিনটে সেকশন তৈরি হয়েছে, তো তিনটে তার তৈরি হয়েছে। কোনো একটা সেকশনকে ইনপুট করতে হলে তার জন্য দুটো তার দরকার। তাহলে ভাবো এই দুটো তারকে নিয়ে আমি একটা ইনপুট সেকশন কল্পনা করলাম, তাহলে বাকি দুটো তারকে নিয়ে আমাকে একটা আউটপুট সেকশন কল্পনা করতে হবে। যখনই আমি একটা সেকশনকে ইনপুট একটা সেকশনকে আউটপুট ভাবছি, একটা তার কিন্তু থাকবে যে দুপক্ষেই কমন হিসাবে থাকবে। তাহলে সেই কে কমন থাকবে সেই হিসাবে ট্রানজিস্টরের এই বায়াসিংকে তিন ভাগে ভাগ করা হয়। একবার এমিটারকে কমন রেখে আমি বায়াসিং করতে পারি, সেক্ষেত্রে বেস এমিটার একটা জাংশন হবে, কালেক্টর এমিটার একটা জাংশন হবে। বেসকে কমন রেখে আমি একবার বায়াসিং করতে পারি, সেক্ষেত্রে এমিটার বেস একটা জাংশন হবে, কালেক্টর বেস একটা সেকশন হবে। কালেক্টরকে কমন রেখেও আমি একটা বায়াসিং করতে পারি, যেখানে এমিটার কালেক্টর একটা জাংশন হবে আর বেস কালেক্টর একটা জাংশন হবে। তো সেই অনুযায়ী ট্রানজিস্টরের মোড সিলেক্ট করা হয়। মোড অর্থাৎ কত রকমভাবে তাকে বায়াস করতে পারি। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে কমন এমিটার। কমন এমিটার মোড, বুঝতেই পারছো এক্ষেত্রে তার মানে এমিটার কমন, তাহলে বেস আর এমিটারের মধ্যে একটা জাংশন হবে, কালেক্টর আর এমিটারের মধ্যে একটা জাংশন হবে। মনে রাখবে যেটাকে আমরা কমন বলছি তার মানে অ্যাকচুয়ালি সেখানে ব্যাটারির নেগেটিভ টার্মিনালটা আমরা অ্যাড করি, অর্থাৎ তাকে আমরা গ্রাউন্ডেড বলে ধরে নিতে পারি। তাহলে সেক্ষেত্রে ছবিটা দেখতে কীরকম হবে? এখানে আমি দেখিয়ে রেখেছি, এটা তাহলে বেস, এটা এমিটার তীর চিহ্ন আছে যার উপর, আর এটা কালেক্টর। তাহলে এখানে বেস এমিটার জাংশনের মধ্যে একটা ব্যাটারি লাগাতে হবে, কালেক্টর এমিটারের মধ্যে আরেকটা ব্যাটারি লাগাতে হবে। তার মধ্যে একটাকে আমরা ইনপুট ভাববো, আরেকটাকে আমরা আউটপুট ভাববো। এই ক্ষেত্রে বেস এমিটারকে ইনপুট ভাবা হয়। এবং তোমরা মনে রাখবে ট্রানজিস্টরকে কাজ করানোর জন্য সবসময় আমরা ইনপুটকে ফরওয়ার্ড বায়াসে রাখি আর আউটপুটকে রিভার্স বায়াসে রাখি। এগুলো সব কারণ পরবর্তী ভিডিওগুলোতে আমরা জানতে পারবো। ইনপুটকে ফরওয়ার্ড বায়াসে যদি রাখতে হয়, আমি এখানে তো NPN ট্রানজিস্টর নিয়েই কথা বলছি, আমাদের ক্লাস 12-এ এই একটাই আছে। তার মানে মাঝে হচ্ছে পি, এটাও এন, এটাও এন। তাহলে বেস এমিটারকে ফরওয়ার্ড বায়াসে যদি রাখতে হয়, তাহলে পি সেকশনে ব্যাটারির পজিটিভ এবং এন সেকশনে নেগেটিভ লাগাতে হবে। আবার কালেক্টর এমিটারকে রিভার্স বায়াসে রাখতে হলে তাহলে এদিকে তো এন সেকশন, তার সঙ্গে ব্যাটারি পজিটিভ এবং এদিকে নেগেটিভ লাগাতে হবে। ব্যাস, ইনপুট ফরওয়ার্ড এবং আউটপুট রিভার্স হয়ে গেল। দেখতেই পাচ্ছ এমিটারে এখানে ব্যাটারির নেগেটিভ প্রান্ত লাগানো আছে, তার মানে এটাকে আমরা গ্রাউন্ডেড বলে কল্পনা করতে পারি। এইটি হচ্ছে কমন এমিটার মোড। এরপর আসা যাক কমন বেস মোড। কমন বেসের ক্ষেত্রে তাহলে বেস হচ্ছে কমন, বেস এদিকটা হচ্ছে এমিটার, এদিকটা কালেক্টর।
তাহলে বেসকে আমরা কমন করে দেবো, মানে সবার আগে ওকে আর্থিং করে দেওয়া হলো। তাহলে একটা দিক এখন ইনপুট, আর একটা দিককে আমরা আউটপুট কল্পনা করছি। ইনপুটকে সবসময় কি বায়াসে রাখতে হয়? ইনপুটকে সবসময় ফরওয়ার্ড বায়াসে রাখতে হয়। তো এটা কি ট্রানজিস্টার? NPN, তাহলে এটা N, এটা P, এটা N। তাহলে বেসটা P সাইড, ফরওয়ার্ড বায়াসে রাখতে হলে P সাইডে পজিটিভ, N সাইডে নেগেটিভ। আর কালেক্টর আর বেস রিজিয়নটা আউটপুট যদি হয় তাকে রিভার্স বায়াসে রাখতে হবে। রিভার্স বায়াসে কিভাবে রাখবো? কালেক্টর তো N সাইড, তার মানে ওখানে ব্যাটারি পজিটিভ, উল্টো দিকে নেগেটিভ। বোঝা গেল? সব শেষে আসছি কমন কালেক্টর মোড। কমন কালেক্টর মোড মানে এখন কালেক্টর কমন। তাহলে এটা বেস, এটা এমিটার, এটা কালেক্টর। কালেক্টর যদি কমন হয় তাকে আর্থিং করা আছে। এক্ষেত্রে বেস কালেক্টরকে ইনপুট ধরছি, এমিটার কালেক্টরকে আউটপুট ধরছি। তাহলে ইনপুটকে ফরওয়ার্ড বায়াসে রাখার জন্য বেসে তাহলে কি আছে? পি, কারণ এটা NPN ট্রানজিস্টর। তাহলে ফরওয়ার্ড রাখার জন্য পি সাইডের সঙ্গে পজিটিভ, এন সাইডের সঙ্গে নেগেটিভ। একই রকমভাবে আউটপুটকে রিভার্স রাখবো। আউটপুটে এমিটার সেকশন আছে N, তার মানে ওখানে থাকবে পজিটিভ, উল্টো দিকে নেগেটিভ। এইভাবে ট্রানজিস্টরকে আমরা 3 রকমভাবে বায়াসিং করতে পারি। দিয়ে 3টে মোড তৈরি করেছি আমরা, একটা কমন এমিটার মোড, একটা কমন কালেক্টর মোড, আর একটা কমন বেস মোড। আমাদের সিলেবাসে শুধু কমন এমিটার মোডটাই আছে। এর পরের ভিডিওতে আমরা NPN ট্রানজিস্টরের কমন এমিটার মোড কীরকমভাবে ওয়ার্ক করে সেই ওয়ার্কিং প্রিন্সিপাল বুঝব। আশা করি পুরো সিরিজটা তোমাদের খুব ভালো লাগবে। দেখা হবে পরের ভিডিওতে।